আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক ব্যবসায়ী নেতা এবং তথাকথিত অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে। এবং আমাদের আইনে একটা জিনিস আপনাদের পরিষ্কার করি, সেটা হলো একটা আমাদের সাধারণ মানুষের ধারণা যে 71-এর ঘটনা ছাড়া এখানে বিচার হয় না। আইনের ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, থাকতে হবে আয়না ঘরে ভাইয়া, সোনারি চান পিতলা ঘুঘু। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এজন্যই বোধহয় কবি বলে গেছেন, সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। গত 3 সপ্তাহ আগে যারা বড় বড় গাড়িতে চলতো, বাড়িতে থাকতো, বড় ভালো বিছানায় শুতো, তারা আজ আয়না ঘরে বন্দী হতে যাচ্ছে। দর্শক, আইনমন্ত্রীকে এবং সালমান এফ রহমান বা দরবেশ বাবাকে আজকে আদালতে উঠিয়েছিল, সেখান থেকে তাকে 10 দিনের রিমান্ডে দিয়েছেন। 10 দিনের ডিম থেরাপি তাদের নিশ্চিত করে আবারও আয়নাঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে বিরোধী দলীয় উকিলরা কি বলেছে তা আমরা শুনব, যে কি শাস্তি হতে পারে তাদের, ফাঁসি হতে পারে নাকি অন্য কিছু। ইতিমধ্যে ডিবি হারন ধরা পড়েছে, আপনারা শেষে দেখবেন। শুরুতে আমরা দেখে আসি যে আয়নাঘরে তাদের কিভাবে রাখা হবে এবং কি শাস্তি হতে পারে আইনজীবীদের মুখ থেকে আমরা শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক ব্যবসায়ী নেতা এবং তথাকথিত খুনি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী, যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রচারমূলক বক্তব্য রাখেন, আপনারা শুনানিতে কি বলেছেন এবং আদেশে আসলে কি বলেছেন? মূলত আমরা কোনো শুনানি করি নাই, শুধুমাত্র সরকারি আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। কেন মঞ্জুর করেছে? এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে, খুন করেছে। আমার নাম অ্যাডভোকেট খুরশেদ আলম, বর্তমান ঢাকা বারের সভাপতি। অ্যাডভোকেট খুরশেদ আলম, ঢাকা বারের যে বিফোর অ্যান্ড আফটার কমেন্টমেন্ট অফ দিস অ্যাক্ট, তার মানে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে। সেজন্যই আমরা দেখছি যে এই সিস্টেম ক্রাইম, এই পরিকল্পিত ক্রাইম, এটা একমাত্র এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব। ওনারা এই যে কথা বলেছিলেন তার ব্যাপারে আমার কথা হলো যে স্পষ্টভাবে অপরাধীদের নামের ক্ষেত্রে ওনারা অ্যামেন্ডমেন্ট করেই ওখানে অর্গানাইজেশন বসিয়েছেন। আমার কাছে আইনটা আছে, আপনারা দেখে নেবেন। অর্গানাইজেশনটাকে অ্যামেন্ডমেন্ট করেই বসানো হয়েছে, আইনে স্পষ্ট অর্গানাইজেশন আছে। এখন বিচারে সাজা কি হবে সেটা বলা আছে, সাজা হিসেবে কোর্ট নির্ধারণ করবে। কিন্তু ওনারা সেকশন 10 কিন্তু ওনারা অর্গানাইজেশন শব্দটা বসিয়েছেন সেখানে এবং আইনে সেটা আছে। এই 15 জুলাই থেকে 5 অগস্ট এই বাংলাদেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এটা কোনো আইসোলেটেড ক্রাইম না, এটা একটা সিস্টেম ক্রাইম। এটা এই আন্দোলনরত ছাত্র জনতাকে ইন হোল অর ইন পার্ট, সমূলে অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায়
পুলিশ এবং র্যাব এবং ল এনফোর্সিং এজেন্সির গুলিতে এই মানুষগুলো হত্যা হয়েছে। এগুলো 302 ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে, আই উইটনেস লাগবে, কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায় এবং ট্রাইব্যুনালে ইতিমধ্যে প্রায় 50-এর অধিক জাজমেন্ট দিয়ে গণহত্যার যে ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ফাইন্ডিংস দেওয়া হয়েছে, তার সব কিছুই এই মামলার এই ঘটনার সাথে যায় এবং এই ঘটনা একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হিসাবেই পরিগণিত হবে, কোনো আইসোলেটেড ক্রাইম হিসাবে কেন হবে না। বরং যে সমস্ত মামলা সারা দেশে হচ্ছে সেগুলো সবগুলোকেই এখানে ট্রান্সফার করে একসাথে ট্রায়াল করলেই এটা প্রপার ট্রায়াল হবে। সেজন্যই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই বিষয়ে তদন্ত করার জন্য অভিযোগ করেছি। এই অভিযোগকারী আছেন একজন নিহত শহীদের বাবা, যে সাভার কলেজে সাভার স্কুলে ক্লাস 9-এ পড়তো, তাকে 5 তারিখে পুলিশ গুলি করে হত্যা করেছে। সে এখানে বাদী হয়েছে, তার পক্ষে আমি এসেছি। তার নাম, আচ্ছা হ্যাঁ, অভিযুক্ত 10 জনকে অভিযুক্ত করেছি। 1 নম্বর হলো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী; ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী; আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী; জুনায়েদ আহমেদ পলক। একটু বলে রাখি, সেটা হলো যে এই যে ইন্টারনেট বন্ধ করে এই যে ম্যাসাকার করা, এটা সেই 71-এ যেটা ব্ল্যাক আউট ম্যাসাকার আবেদন করেছি আমি, কিন্তু আমি বলছি যে আমি অমুকের পক্ষে আইনজীবী হিসাবে আমি করেছি। তার নাম হলো আপনার শহীদ আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে গাজী এম এস তামিম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর করেছি আর হারুনুর রশিদ, অতিরিক্ত আইজিপি, সাবেক ডিবি প্রধান; হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার; হারুনুর রশিদ, সাবেক মহাপরিচালক র্যাবও, এবং আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠন হিসাবে বলছি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠন। হ্যাঁ, এইভাবে কনফাইন করেছি। আর তদন্ত ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, থাকতে হবে আয়না ঘরে ভাইয়া, সোনারি চান পিতলা ঘুঘু, যাবে কোথায় পালাইয়া। সেই জনপ্রিয় গানটা এখন আরো জনপ্রিয় হচ্ছে, কারণ ঝাঁকে ঝাঁকে পদ্মা নদীতে, বিভিন্ন নদীতে মাছের বদলে দুর্নীতিবাজ লুটেরা, যারা প্রশাসনের লোক ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, একে একে ওঠা শুরু করছে। আমার কোনো কষ্ট লাগে না। অনেকে বলেন তুমি তো ভাই এই দলের লোক। দেখেন, দুর্নীতির বিরুদ্ধে যতটুকু পারছি সবসময় কথা বলছি। আমি তো চাই পুরা এমপি মন্ত্রী সেক্টর, প্রশাসনের সেক্টর, আইন শৃঙ্খলা বাহিনীর সেক্টরে প্রত্যেকটা লুটেরা, যারা রাজনীতির নাম ভাঙাইয়া এই দেশকে লুট করছে, প্রত্যেকের বিচার হওয়া উচিত। আর এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আবার আসবে কিনা আমি জানি না, আসুক সেটাও চাই না। যে বিপ্লব হয়েছে, যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে লুটেরাদেরকে ধুয়ে মুছে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তবে আইনের মাধ্যমে। আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্ন মতকে দমন নিপীড়নের জন্য, এই প্রতিষ্ঠানগুলো এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক। কারণ এই প্রতিষ্ঠানে আয়নাঘর বারো যে সংস্থাগুলো আছিল, সেখানে থাকার কি যন্ত্রণা সেটা এদের বোঝা উচিত। কথা বলছে ডিবি হারুনকে নিয়ে। কোথায় আছে ডিবি হারুন? আমেরিকার এম্বাসি এক কিক মাইরা এম্বাসি থেকে বের করে দিছে, তবে কিকটা ছিল অদৃশ্য কিক, নাকি ঢুকাইয়া ভালো মতো দিছে জায়গা মতো, সেটাও কথা। ডিবি হারুন কোথায়, এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, খুবই বিশ্বস্ত সোর্সগুলা বলছে ডিবি হারুন বেসিক্যালি সেনাবাহিনীর আওতায় আছে। আজকে সেনাপ্রধান বলছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলেই গণধোলাই খাবে, তারা নিরাপত্তাজনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে। তবে কেমনে রাখছে, কোথায় রাখছে, এটা সেনাবাহিনী ভালো জানে। আসুন ডিবি হারুনের সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি। গত 1 আগস্ট গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ডিভিশনে দেওয়ার পরেই যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এরপর থেকে পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন। আবার কেউ কেউ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন। আর এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি হারুন। পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি হারুনকে নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল, যে এই মুহূর্তে নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না ডিবি হারুন। কারণ কি, যেই বাসাতে আছে তারাও ভাই টেনশনে আছে, কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিবে, তারাও বিপদে পড়বে, তাদের উপর জনগণের একটা চোখ আছে। বিভিন্ন তথ্য বলছে সরকার পতনের পর থেকে ডিবি হারুন গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে।
জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তাগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড়তে থাকে। এমন সময় গেঞ্জি বা অন্য পোশাক পরে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম। ডিবি হারুনকে নিয়ে তিনি একটা গানও শুরুতে গিয়েছেন, অবশ্যই আপনাদের ফানি লেগেছে। দর্শক এ বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন। ডিবি হারুন সহ যত বড় বড় নেতাকর্মীরা আছে তারা কিন্তু বাটে পড়ে যাচ্ছেন। পাশাপাশি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো গোপালগঞ্জের গোপালীরা লাফাচ্ছে। তারা বোধহয় এটা চোখে দেখছে না যে তাদের যারা ইন্ধনদাতা বড় বড় নেতা তারা যে জেলে যাচ্ছে, তারা গোপালগঞ্জ থেকে লাফাচ্ছে, তো তাদের কি হতে পারে? দর্শক আল্লাহর মার শুরু হয়ে গেছে। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? কোন ধরনের মায়ের চান, কোন ধরনের শাস্তি এদের কাম্য, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।